So last class আমরা salary related যে theoretical part ছিল সেটা আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা salary related যে ক্যালকুলেশনস গুলো বা taxable income of salary যেটা সেই পোরশনটা দেখব। দেখেন যে স্ক্রিনে যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটা থেকে আমরা বুঝতে পারছি যে কোন কোন salary related আইটেমের উপর এমপ্লয়িকে বা অ্যাসেসিকে ট্যাক্স পে করতে হয়। এই বক্সটা আমরা ইন ডিটেইলস দেখব এবং আপনাদের কিন্তু এটা মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ করার চেষ্টা করতে হবে, অবশ্যই বুঝে বুঝে যেন আপনারা যখন ম্যাথ আসবে সেটা এই বক্সের সাথে রিলেট করে ক্যালকুলেশন করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট ওয়ান দেখেন, প্রথমে হচ্ছে কি বেসিক স্যালারি। বেসিক স্যালারি যে কোনো এমপ্লয়ি হোক, বেসিক স্যালারির পুরো যে অ্যামাউন্টটা, পুরো অ্যামাউন্টের উপর ট্যাক্স পে করতে হয়। ঠিক আছে? এই অ্যামাউন্টের কোনো অংশই কিন্তু এমপ্লয়ি ছাড় পায় না। ফর এক্সাম্পল, বেসিক স্যালারি যদি 20,000 হয়, 20,000 এর উপরে স্যালারি ট্যাক্স দিতে হবে, 40,000 হলে 40,000। দ্যাট মিন্স বেসিক স্যালারি যত হবে পুরোটার উপরে এমপ্লয়ি কি করতে হবে? ট্যাক্স পে করতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে ডিআরএস অ্যালাউন্স। ডিআরএস অ্যালাউন্স বিষয়টা কি সেটা আমি আপনাদের প্রিভিয়াস লেকচারে অলরেডি এক্সপ্লেইন করেছি, এবং ডিআরএস অ্যালাউন্সের উপরেও কিন্তু ডিআরএস অ্যালাউন্সের ফুল অ্যামাউন্টের উপর কিন্তু এমপ্লয়িকে ট্যাক্স পে করতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটি যে অ্যামাউন্ট সেটার উপরেও কিন্তু এমপ্লয়িকে ফুল ট্যাক্স পে করতে হবে। ফেস্টিভ্যাল বোনাস আর পারফরম্যান্স বোনাস আপনারা জানেন, নর্মালি যদি মুসলিমদের কথা চিন্তা করা হয়, দুটো ঈদে কিন্তু দুটো বোনাস দেওয়া হয়, ফেস্টিভ্যাল বোনাস। এই ফেস্টিভ্যাল বোনাসের ফুল অ্যামাউন্ট কিন্তু ট্যাক্স, এখান থেকে কোনো ছাড় পাওয়া যায় না, এবং হ্যাঁ ফুল ট্যাক্স দিতে হবে। আপনার এটাও স্যালারি হিসেবে কাউন্টেবল হয়, এটার উপর এমপ্লয়িকে ট্যাক্স পে করতে হবে, এবং আপনি আপনার ভালো একটা পারফরমেন্স দেখালেন, সেটার উপর বেস করে আপনি যদি কোনো পারফরমেন্স বোনাস পেয়ে থাকেন সেটার উপর আপনার ফুল ট্যাক্স পে করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে লিভ এনক্যাশমেন্ট অর কম্পেনসেশন। সামটাইমস দেখা যায় যে এমপ্লয়ি লিভ এনজয় না করে অর্গানাইজেশন থেকে ক্যাশ নিয়ে নেয় ইন রিটার্ন। সেই যে লিভ এনক্যাশমেন্ট, ক্যাশটা যে পে করে দেওয়া হচ্ছে তাকে, লিভটা না নেওয়ার জন্য এই ক্যাশের উপরে তাকে কী করতে হবে? ট্যাক্স দিতে হবে। নেক্সট ওয়ান ইজ এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা কি? আমাদের স্যালারি থেকে একটা পোর্শন প্রভিডেন্ট ফান্ডে আমরা রেখে দিলাম, আমরা কিন্তু সেটা জমা করে রেখে দিই, এবং আমাদের যিনি এমপ্লয়ার, যাদের জন্য আমরা কাজ করে থাকি, তারাও কিন্তু সেম পার্সেন্টেজ একটা অ্যামাউন্ট আমাদের প্রভিডেন্ট ফান্ডে জমা করে। এই বিষয়টা কিন্তু আমরা জানি দুই সাইড থেকে। এমপ্লয়ি যেমন প্রভিডেন্ট ফান্ডে দেয়, ফর এক্সাম্পল 10%, এমপ্লয়ার যিনি যার জন্য কাজ করে থাকে তারাও কিন্তু 10% দিয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এমপ্লয়ার যে 10% জমা দিচ্ছে, ফর এক্সাম্পল 10%, সেই 10%-এর উপরে কিন্তু ট্যাক্স হবে। এমপ্লয়ি যে জমা দিচ্ছে সেটার উপর, এমপ্লয়ার যাদের জন্য কাজ করা হচ্ছে তারা প্রভিডেন্ট ফান্ডে যে অ্যামাউন্টটা দিচ্ছে সেটার উপর একটা পার্সেন্টেজ কি করতে হবে? ট্যাক্স পে করতে হবে। নেক্সট ওয়ান ইজ ইন্টারেস্ট অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এই যে আমি প্রভিডেন্ট ফান্ডের কথা বললাম, প্রভিডেন্ট ফান্ডের উপরে কিন্তু ইন্টারেস্ট পে করতে হয়। ইন্টারেস্ট পে করতে হয় না, সরি, ইন্টারেস্ট পাওয়া যায়। ঠিক আছে? কারণ জমা, আমি আমার কি স্যালারির একটা পোর্শন জমা করে রাখছি, এই জমার উপর আমি কি পাবো? ইন্টারেস্ট পাবো। কিন্তু যে ইন্টারেস্টটা পাবো এটা কি ইনকাম? আমার ইনকাম হচ্ছে না, পার মান্থ কিন্তু আমার ইনকাম হচ্ছে, এই ইনকামের উপর আমার কি করতে হবে? ট্যাক্স পে করতে হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, দেখেন, ইন্টারেস্ট, প্রভিডেন্ট ফান্ডের যে ইন্টারেস্ট, সেখান থেকে কিছু পোর্শন ছাড় পাওয়া যায়। এই যে একটা ওয়ার্ড দিয়েছি এক্সাম্পটেড, এই ওয়ার্ডটাকে আপনারা আগে শুনেছেন? লেস মানে কি? লেস মানে কমানো বা বাদ। ঠিক আছে? এক্সাম্পটেড মানে কি? ছাড়। এক্সাম্পটেড কথাটার অর্থ হচ্ছে কি? ছাড়। যে অংশটুকু আপনি কি পাবেন? ছাড় পাবেন, বা যে অংশটুকুর উপর আপনার ট্যাক্স পে করতে হবে। এটা কত দেখেন, lower of interest at the rate 40%
সেটার 14.5% বা আপনার যে বেসিক স্যালারি সেটার 1/3, এই দুইটার মাঝে যেটা কম সেই টাকাটা আপনি ইন্টারেস্ট দিতে চান। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আপনি প্রভিডেন্ট ফান্ডে যে অ্যামাউন্টটা রেখেছেন সেটার উপর পার মান্থে 5000 করে ইন্টারেস্ট পাচ্ছেন। ফর এক্সাম্পল 5000 এর এখন যদি আমরা 14.5% করি তখন যে অ্যামাউন্টটা আসবে সেইটা, এবং বেসিক স্যালারির যদি 1/3 করি তখন যে অ্যামাউন্টটা আসবে, এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যেটা কম সেটা আমরা এই যে 5000 ইন্টারেস্ট বাদ দিয়ে বাকি টাকার উপর আমরা কি করব, ট্যাক্স পে করব। ক্লিয়ার? নেক্সট ওয়ান হচ্ছে অ্যাডভান্স স্যালারি অর আউটস্ট্যান্ডিং স্যালারি। অ্যাডভান্স স্যালারি মানে সামটাইমস আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা কি করি, অর্গানাইজেশনের কাছ থেকে অ্যাডভান্স স্যালারি নিয়ে করি না। ধরেন আমাদের স্যালারি হচ্ছে 30,000, আমাদের ইমিডিয়েট ক্রাইসিস হচ্ছে, যে কারণে আমাদের অ্যাডভান্স 10,000 স্যালারি আমরা অর্গানাইজেশন থেকে দিয়েছি। এই যে এক্সট্রা যে স্যালারির জন্য অ্যাডভান্স, সেই স্যালারিটা আমাদের কি করতে হবে, ফুল ট্যাক্স পে করতে হবে। আর আউটস্ট্যান্ডিং স্যালারিতে এখানে বুঝিয়েছে ধরেন কোনো মাসে আমাদের অর্গানাইজেশন স্যালারি প্রোভাইড করতে পারেনি, তারা আমাদের কি পরের মাসে ওই মাসের স্যালারির সাথে আগের মাসের স্যালারি অ্যাড করে আমাদের পে করে দিয়েছে। কিন্তু আগের মাসে যে আউটস্ট্যান্ডিং স্যালারি বকেয়া স্যালারি রয়ে গেছে সেটার উপর আমি ট্যাক্স পে করিনি, কারণ আমার কি পেমেন্ট তখন হয়নি, ওখানে আসি। কিন্তু যে মান্থে এসে আউটস্ট্যান্ডিং স্যালারিটা পে হয়ে যাবে বা যদি পে নাও হয়, বকেয়া রয়েছে, তারপরে সেটার উপর আমাদের ট্যাক্স পে করতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স মাঝে মাঝে বিভিন্ন বিনোদনের জন্য ভাড়া দিয়ে থাকা হয়, সেই বিনোদন ভাড়ার উপরেও কিন্তু ফুল ট্যাক্স পে করতে হয়, ফুল। আপনার জাস্ট একটা জিনিস একটু মনে রাখতে হবে, কোনটা কোনটা ফুল ট্যাক্স দিতে হয় আর কোন কোন স্যালারি ইনকামের ক্ষেত্রে কিছু কিছু ছাড় পাওয়া যায়। যেমন আমরা অলরেডি একটা কি পেয়েছি, ইন্টারেস্ট, এবং কতটুকু ছাড় পাওয়া যায় এটার কন্ডিশন কিন্তু মনে রাখতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। এটাও বুঝতে পারছি আমরা চিকিৎসা ভাতা, এই মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে কিছু ছাড় পাওয়া যায়। সেই ছাড়টা কীরকম দেখেন, 1,20,000 or 10% of basic salary whichever is lower. 1,20,000 annually, বাৎসরিকভাবে কি 1,20,000 বা আপনার কি বেসিক স্যালারি 10%, এই দুইটা ক্যালকুলেশন করবে, যেটা কম আসবে সেটা আমরা কি পাবো, মেডিকেল অ্যালাউন্স থেকে ছাড় পাবো। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। আচ্ছা, মেডিকেল অ্যালাউন্স বিষয়টা কি, চিকিৎসা ভাতা, চিকিৎসার জন্য কিছু টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখন এই চিকিৎসার জন্য এমপ্লয়ি যে টাকাটা পাচ্ছে এটার উপর পুরোটা ট্যাক্স পে করতে হয়, কিছু অংশ ছাড় পাওয়া যায়। কতটুকু অংশ ছাড় পাওয়া যায়, সেটা হতে পারে বাৎসরিকভাবে 1,20,000 এবং বেসিক যে স্যালারি সেটার কত পার্সেন্ট, 10%। এই দুইটা অ্যামাউন্ট ক্যালকুলেট করে যেটা লোয়ার, সেই অ্যামাউন্টটা আপনি মেডিকেল অ্যালাউন্স থেকে আপনি ছাড় পাবেন, এবং বাকি অংশটুকুর উপর আপনাকে কি করতে হবে, ট্যাক্স পে করতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট এইটা কি, বাসা যে ভাড়াটা দিতে হয় সেটাও, সেটার উপরেও কি অর্গানাইজেশন সামটাইমস অ্যালাউন্স দিয়ে থাকে। এখান থেকেও কিছু টাকা ছাড় পাওয়া যায়, এটা পুরোটা ট্যাক্স দিতে হয় না। কতটুকু ছাড় পাওয়া যায় দেখেন, লোয়ার অফ 50%। মেডিকেল অ্যালাউন্সে কত ছিল, 10% বেসিক স্যালারি, কিন্তু হাউস রেন্টের ক্ষেত্রে আপনার বেসিক স্যালারির 50% বা 3 লক্ষ টাকা এনুয়ালি, বাৎসরিকভাবে 3 লক্ষ টাকা, যেটা কম সেটা আপনি হাউস রেন্ট করে ছাড়বেন। এটা কি, মেডিকেল অ্যালাউন্স ছিল 1,20,000 বা বেসিক স্যালারির 10%, এই দুটার মাঝে যেটা কম সেটা আমরা মেডিকেল অ্যালাউন্স থেকে ছাড় পাবো। আর হাউস রেন্টের ক্ষেত্রে কি বলেছে, 50% of basic salary বা annually 3 lakh, এই দুইটা অ্যামাউন্ট ক্যালকুলেশন করে আমরা যেটা কম পাবো সেটা আমরা হাউস রেন্ট অ্যালাউন্স থেকে বাদ দিয়ে দিই, সেটার উপর আমাদের কি করতে হবে না, ট্যাক্স পে করতে হবে না। বাকি যে অ্যামাউন্ট থেকে যাবে সেটার উপর আমাদের ট্যাক্স
যে বিষয়গুলো আমি একটা করে এক্সপ্লেইন করছি, যখন আমরা ম্যাথে দেখবো তখন কিন্তু রিলেট করতে পারবো, তখন আরও ক্লিয়ার হবে। ওকে, দ্যাটস ফাইন। নেক্সট পয়েন্ট হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে কি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বিষয়টা কি? ফার্নিশড অর নন ফার্নিশড। রেন্ট ফ্রি ধরেন না হাউস রেন্ট অ্যাকোমোডেশন, এমপ্লয়ি যখন কি করছে, বাসা ভাড়া নিচ্ছে, সে পে করছে, সেখান থেকে কিছু টাকা এমপ্লয়ার দিয়ে দিচ্ছে। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে কি? অর্গানাইজেশন থাকার জন্য জায়গা দিয়ে দিচ্ছে। অর্গানাইজেশন সামটাইমস কোয়ার্টার দিয়ে থাকে না, কোয়ার্টার দিয়ে থাকে, যেটা রেন্ট ফ্রি, কোনো টাকা দিতে হয় না, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। কিন্তু সেখানেও কিন্তু একটা কি ভ্যালু আছে, সেটাও কিন্তু একটা কি ভ্যালু আছে, যে ভ্যালুটার উপর এমপ্লয়িকে ট্যাক্স পে করতে হয়, কিন্তু সেখান থেকে কিছু পোর্শন এমপ্লয়ি ছাড় পেয়ে থাকে। সেই পোর্শনটা কতটুকু দেখেন, রেন্টাল ভ্যালু মানে যে কোয়ার্টারটা, ফর এক্সাম্পল কোয়ার্টারটা দিয়েছে, সেটাতে একটা ভ্যালু আছে। যদি বাসাটা ভাড়া দিয়ে থাকতো, কোয়ার্টারটা ভাড়া দিয়ে থাকতো, তখন অর্গানাইজেশন কিছু টাকা পেল না, ওই টাকাটার অ্যামাউন্টটা কত সেইটা, or 25% of basic salary, whichever is lower. এখন দেখেন বেসিক স্যালারি 25% করলে যদি ফর এক্সাম্পল 30,000 আসলো এবং ওই কোয়ার্টারের ভাড়া 25,000, কনসিডার করবো কোনটা? which one is lower, মানে কোনটা? 25,000। এখন টোটাল যে রেন্টাল ভ্যালুটা, সেটা থেকে দুইটার মধ্যে যেটা লোয়ার, দ্যাট মিনস আমরা এক্সাম্পল দিয়ে যেটা দেখলাম 25,000 বাদ দিয়ে দেবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে কনসিডারেবল হবে রেন্টাল ভ্যালু যেটা হবে সেইটা, বা 25% বেসিক স্যালারি যেটা। আচ্ছা, এখানে না একটা জিনিস একটু মিস্টেক হয়েছে, এখানে কিন্তু বাদ যাচ্ছে না, আমরা স্যালারি হিসেবে কনসিডার করবো কোনটা, সেইটা এখানে বলা হয়েছে। রেন্ট ফ্রি, আমি আবার একটু এক্সাম্পল দিই। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে কি? অর্গানাইজেশন থাকার জন্য কোনো কস্টিং ছাড়া একটা অ্যাকোমোডেশন দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, যেমন কোয়ার্টার দিয়ে দেওয়া, কিন্তু ফ্রি হয় কিছু কিন্তু কস্ট পে করতেই হয়। এখন এই কস্ট কতটুকু হবে, এটাই এখানে বলছে, মানে কতটুকু পার্সেন্ট বাদ যাবে সেটার কথা বলেনি, কস্ট কতটুকু কনসিডারেবল হবে সেটার কথা বলেছে। কস্ট কতটুকু কনসিডারেবল হবে, যে প্লেসটা অ্যাকোমোডেশনের জন্য দেওয়া হয়েছে, সেটা যদি রেন্ট দেওয়া হতো তাহলে কতটুকু যে ভ্যালু আসবে সেইটা, এবং বেসিক স্যালারি যদি 25% করা হয় সেইটা, এই দুটার মাঝে যেটা কম সেইটা আমরা রেন্টাল ভ্যালু হিসেবে ট্যাক্সেবল ইনকামে অ্যাড করব। ক্লিয়ার? নেক্সট ওয়ান হচ্ছে অ্যাকোমোডেশন অ্যাট আ কনসেশনাল রেট। এখানে কি বলেছে দেখেন, দ্য রেন্টাল ভ্যালু অর 25% অফ বেসিক স্যালারি whichever is lower। এই বিষয়টা কি দেখেন, প্রথমটা ছিল হাউস রেন্ট অ্যালাউন্স। দেখেন হাউস রেন্ট নিয়ে কিন্তু বা অ্যাকোমোডেশন নিয়ে কিন্তু আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। একটা ছিল হাউস রেন্ট, যেটা কি এমপ্লয়ি বাসা ভাড়া নিয়ে থাকছে, যে কস্টিংটা হচ্ছে সেখান থেকে কিছু টাকা বাদ যাবে। একটা হচ্ছে কি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, আরেকটা আমরা পেয়েছি রেন্ট অ্যাকোমোডেশন অ্যাট আ কনসেশনাল রেট। এটা মানে হচ্ছে কি এর মধ্যে কিছু টাকা এমপ্লয়ার প্রদান করে, কিছু টাকা দিয়ে দেয়, যে আচ্ছা ঠিক আছে আপনার যদি পার মান্থে 20,000 হয়, আমি কিছু পোর্শন আপনাকে রেন্ট হিসেবে দিয়ে দিই। এখান থেকে কতটুকু ছাড় পাওয়া যায় দেখেন, দ্য রেন্টাল ভ্যালু অর 25% স্যালারি whichever is lower। আমরা তো কাউন্ট করলাম আমাদের ট্যাক্স কতটুকু হবে, ট্যাক্স পেমেন্ট কতটুকু হবে, 25% অফ বেসিক স্যালারি বা রেন্টাল ভ্যালু যেটা কম সেইটা, কিন্তু বাদ যাবে কোনটা, বাদ যাবে হচ্ছে এমপ্লয়ার যে পোর্শনটুকু দিচ্ছে সেটা বাদ। এই যে এক্সাম্পল দিলাম 25,000 এর মধ্যে 20,000 যদি রেন্টাল ভ্যালু হয়, বা যেটা লোয়ার আমরা কনসিডার করছি সেটা হয়, তার মধ্যে থেকে এমপ্লয়ার ফর এক্সাম্পল 5,000 দিয়ে দিন, আপনি 5,000 টাকার উপর ট্যাক্স পে করতে হবে না। ক্লিয়ার? কনভিনিয়েন্স অ্যালাউন্স, কনভিনিয়েন্স মানে কি, যাতায়াতের জন্য
নেক্সট ওয়ান হচ্ছে কনভেন্স ফ্যাসিলিটি। কনভেন্স ফ্যাসিলিটি মানে কি? কোন একটা কার প্রোভাইড করে দিল, বা অর্গানাইজেশন থেকে সামটাইমস বাস প্রোভাইড করে, মাইক্রোবাস প্রোভাইড করে, এরকম যদি ফ্যাসিলিটি দেওয়া হয় সেক্ষেত্রে কীভাবে আমরা ক্যালকুলেশন করব? হায়ার অফ 60,000 or 5% বেসিস। সবগুলোর আগে আমরা দেখে এসেছিলাম কনসিডার করবো লোয়ার অ্যামাউন্ট, এই ক্ষেত্রে আমরা কনসিডার করবো হায়ার অ্যামাউন্ট। 60,000 এবং 5% দুইটার মাঝে যেটা হায়ার সেই অ্যামাউন্ট আমাদের কি করতে হবে? ট্যাক্স পে করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, অর্গানাইজেশন যে ফ্যাসিলিটি দিচ্ছে যাতায়াতের জন্য, এটার উপর কি তারা পেমেন্ট কাটবেন না? তাদের তো একটা কস্ট, মানে তারা যেটা ফ্যাসিলিটি দিচ্ছে, তো ট্যাক্সেবল ইনকাম কতটুকু হবে? ট্যাক্স দিতে হবে কোনটার উপরে? ট্যাক্স দিতে হবে আপনার যদি 60,000 কনভেন্স অ্যালাউন্স 60,000 বা 5% অফ বেসিক স্যালারি, yes 5% অফ বেসিক স্যালারি, এই দুটো ক্যালকুলেশনের পর যেটা বেশি থাকবে, যেটা বেশি হবে সেটার উপর আপনার ট্যাক্স দিতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে কনভেন্স ফ্যাসিলিটি অ্যান্ড অ্যালাউন্স। এইটা হচ্ছে আপনাকে ফ্যাসিলিটিও দিচ্ছে সাথে পেমেন্ট হচ্ছে। প্রথমটা ছিল অ্যালাউন্স, শুধু পে করছে। সেকেন্ড ওয়ান ছিল ফ্যাসিলিটি, কিছু একটা প্রোভাইড করছে, কার, বাস, মাইক্রোবাস, যে কোনো একটা কিছু। আর এর পরেরটা হচ্ছে আপনাকে ক্যাশ পেমেন্টও করছে, আবার সেই সাথে কি করবে? কোনো একটা ফ্যাসিলিটিও দেবে। সেটা কার হতে পারে, বাস হতে পারে, এনিথিং ক্যান বি। both will be added and no exemption is allowed. এই ক্ষেত্রে দুইটাই অ্যাড করতে হবে কোনো কিছু কাজ, যদি আপনি দুইটা ফ্যাসিলিটি অ্যাড করেন। ঠিক আছে, প্রথম দুইটাতে আমরা দেখছিলাম যে কিছু প্রশ্ন ছাড় পাওয়া যাচ্ছে, কিন্তু লাস্ট ওয়ানে আমরা দেখছি যদি অ্যাট এ টাইম আপনি দুইটা ফ্যাসিলিটি নিয়ে থাকেন তাহলে আপনার কোনো টাকা ছাড় হবে না, পুরো অ্যামাউন্টের উপর আপনার কি করতে হবে? ট্যাক্স পে করতে হবে। সার্ভেন্টস অ্যালাউন্স, এটা মানে তো বুঝতেই পারছেন, অর্গানাইজেশন থেকে যদি কোনো সার্ভিস দেওয়া হয় সেটার উপর যে টাকাটা যাবে সেটাও ফুল ট্যাক্স পে করতে হবে। দেন হচ্ছে ওভারটাইম চার্জ আর অ্যালাউন্স। অর্গানাইজেশনে যদি কোনো এমপ্লয়ি ওভারটাইম করে থাকে, সেই ওভারটাইমের জন্য তাকে যেই অ্যামাউন্টটা দেওয়া হয়, স্যালারিটা দেওয়া হয়, সেটাও ফুললি ট্যাক্স পে করতে হবে সেই স্যালারির উপর। রেসিডেন্স, টেলিফোন বিল, ইউটিলিটি বিল, ক্লাব বিল, তো বুঝতেই পারছি যত ধরনের ইউটিলিটি বিল আছে, টেলিফোন বিল আছে, সব ধরনের বিলের উপর ফুল ট্যাক্স পে করতে হবে। পেনশন, পেনশনের উপর কোনো ট্যাক্স পে করতে হয় না। পেনশনটা আমরা কখন পাই? যখন আমাদের অবসর আছে, তখন যে অ্যামাউন্টটা বড় একটা যে অ্যামাউন্ট পে করা হয় সেটার উপর কোনো ট্যাক্স পে করতে হয় না, সেটা ফুললি এক্সাম্পটেড, পুরো টাকা ছাড় পাওয়া যায়। দেন হচ্ছে গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি আপনি 2 crore ঠিক আছে, 2,50,00,000 এই পর্যন্ত আপনি ছাড় পাবেন, কিন্তু 2,50,00,000 উপরে হলে সেটার উপর ট্যাক্স দিতে হবে। গ্র্যাচুইটিও কিন্তু আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল গ্র্যাচুইটি আপনার 3 কোটি টাকা হয়ে গেল, এটা 2,50,00,000 বেশি না? বেশি কত? 50 লাখ। এই 50 লাখ আপনার ফুল ট্যাক্স পে করতে হবে। বুঝতে পেরেছেন? 3 কোটি হলো দেওয়া লাগবে না? 3 কোটি? 3 কোটি হলো দেওয়া লাগবে? হ্যাঁ, দেওয়া লাগবে, পুরো টাকার উপর দিতে হবে না। আমি বলি, আরেকবার একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে এখানে বলেছে কি বিষয়, সেটা একটু দেখেন। গ্র্যাচুইটি লেস exempted up to 2,50,00,000। তার মানে কি 2,50,00,000 পর্যন্ত আপনি ছাড় পাবেন। এখন ধরেন গ্র্যাচুইটি কোন একটা এমপ্লয়ি 4 কোটি টাকা দেবে, ফর এক্সাম্পল 4 কোটি টাকা দেবে, কিন্তু বলা আছে কি সিস্টেমে 2,50,00,000 পর্যন্ত আপনি ছাড় পাবেন। এর বাড়তি যদি 1 টাকাও হয়, ওই 1 টাকার উপর আপনার ট্যাক্স দিতে হবে। বুঝেছেন? তাহলে 4 লাখের মধ্যে ছাড় পাবে কত? 2,50,00,000 ছাড় পাবে, এবং বাকি যে 1.5 কোটি টাকা সেটার উপর কি করতে হবে? ট্যাক্স দিতে হবে। এখন ক্লিয়ার?
এই টাকাটা কিন্তু ছাড়ের টাকা, এই টাকাটা বাদ চলে যাবে, এই টাকাটা এক্সেম্পটেড হবে এবং বাকি যে এক্সট্রা টাকা পাবে সে গ্র্যাচুইটি হিসেবে সেই এক্সট্রা যত অ্যামাউন্টই হোক এক পয়সাও যদি হয় সেটার উপর আপনাকে করতে হবে ট্যাক্স দিতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আদার বেনিফিটস। এই যে বেনিফিটসগুলো বা স্যালারি রিলেটেড যে আইটেমসগুলো এগুলো ছাড়াও অর্গানাইজেশন সামটাইমস এমপ্লয়িকে আরও কিছু বেনিফিটস দিয়ে থাকে, যে বেনিফিটসগুলোর উপরে এমপ্লয়িকে করতে হবে ফুল ট্যাক্স পে করতে হবে। এই যে লাস্টের যে কলামটা, এই কলামে যে অ্যামাউন্টগুলো এসেছে এই অ্যামাউন্টগুলো যোগ করার পর টোটাল যেই টাকাটা হবে এই টোটাল টাকার উপর এমপ্লয়িকে তার ইনকামের উপর ট্যাক্স দেবে। মোটামুটি ছকটা ক্লিয়ার। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, আদারওয়াইজ এক্সামে কোন অ্যামাউন্ট থেকে কত টাকা আপনি বাদ দিবেন বা কত টাকা যোগ করবেন সেটা মনে রাখা টাফ হয়ে যাবে। ঠিক আছে? সারা বলছে যে স্যালারি তারপর হচ্ছে কৃষিখাতে কোনো টাকা তারপরে শিক্ষকের জন্য না, এগুলোর উপরে স্যার বলছে যে ইয়ে করে মানে অ্যাড করে এখন চলে গেছে এগুলোর উপরে স্যার কি বলেছিলেন ম্যাথ করাবেন? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এই যে আমরা এখন করছি সেটাই। আচ্ছা, ক্যালকুলেশন অফ ইনকাম ফ্রম স্যালারি, এই যে আমাদের এখন প্র্যাকটিক্যাল প্রবলেম এসেছে। আমরা যদি এই প্রবলেমটা সলভ করি, আমরা একটু আগে যে শখটা দেখলাম সেটা একটু পুরোপুরি দেওয়া হয়েছে। আমরা কি কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি, দেন আমরা সলিউশনটা প্রবলেমটা দেখেন কি বলেছে। মিস্টার রহমান ইজ আ সার্ভিস হোল্ডার। Compute his taxable income from salary and investment allowance for the year ended 30 June 2024 considering the following factors. এখানে বিষয়টা কি বলেছে? মিস্টার রহমান হচ্ছেন একজন সার্ভিস হোল্ডার, তার 30 জুনের 30 তারিখ 2024 পর্যন্ত ইনকামের আন্ডারে, স্যালারির আন্ডারে যে ইনকাম সেখান থেকে ট্যাক্সেবল ইনকাম কতটুকু সেটা ক্যালকুলেশন করতে হচ্ছে। এখন আমরা দেখি তাকে কি কি বিষয়গুলো বা কোন কোন সাইড থেকে স্যালারিগুলো করা হয়েছে। বেসিক স্যালারি কত বলেছে? 20,000 পার মান্থ। এক মাসে সে বেসিক স্যালারি কত করে পাচ্ছে? 20,000 টাকা। হ্যাঁ, এটা আমরা যেহেতু পুরো একটা ইয়ারের হচ্ছে আমাদের 12 দিয়ে এটা মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, ডিয়ারনেস অ্যালাউন্স কত বলেছে? 10% অফ বেসিক স্যালারি। এখন বেসিক স্যালারি টোটাল একটা বছরে যে অ্যামাউন্ট আসবে সেটার উপর ডিপেন্ড। আচ্ছা, 2 ফেস্টিভ্যাল বোনাস। ফেস্টিভ্যাল বোনাস কয়টা পাচ্ছে? 2টা, এবং প্রত্যেকটা ইজ ইকুয়াল টু 1 মান্থস বেসিক স্যালারি। এক মাসের বেসিক স্যালারি কত? 20,000 টাকা। তাহলে 2টা ফেস্টিভ্যাল বোনাস আসলে 20,000 টাকা দিয়ে গুণ দিব। ফেস্টিভ্যাল বোনাস তাহলে কত আসবে? 40,000 টাকা আসবে। আচ্ছা, হাউস রেন্ট কত বলছে? 40% অফ বেসিক স্যালারি। সেকেন্ড লাইন লেখা আছে হাউস রেন্ট কত? 40% অফ বেসিক স্যালারি। নেক্সট আছে কি? কনভিনিয়েন্স অ্যালাউন্স 3,000 পার মান্থ। প্রতি মাসে কত? 3,000 টাকা। মেডিকেল অ্যালাউন্স বলা হয়েছে 2,500 পার মান্থ। প্রতি মাসে 2,500 টাকা। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স দেওয়া আছে 100 পার মান্থ। প্রতি মাসে হচ্ছে 100 টাকা। এবং ফাইনালি তাকে বলা হয়েছে তার কমিশন হচ্ছে কত? 3,000। ইন টোটাল 3,000 টাকা সে কমিশন পাচ্ছে। আরও কিছু বিষয় আছে দেখেন। His contribution to recognized provident fund is 10% of basic salary. Provident fund এর তার কন্ট্রিবিউশন কত? 10% of basic salary. His employer contribution to the fund is also same. তার মানে কি এমপ্লয়ি কত পার্সেন্ট দিচ্ছে? 10% দিচ্ছে তার বেসিক স্যালারি 10%। কিন্তু একটা জিনিস এখানে কনফিউজ করার জন্য অ্যাড করেছে। আমরা যখন ম্যাথ করব তখন তার কন্ট্রিবিউশনটা স্যালারি হিসেবে অ্যাড করব নাকি আমাদের এমপ্লয়ার যে প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করেছে সেটা অ্যাড করব? আমাদের যে এমপ্লয়ার দিয়েছে, এই যে একটু আগে আমরা যে ছকটা দেখলাম সেখানে কি এমপ্লয়ার কন্ট্রিবিউশন ছিল না? এটা কিন্তু দুইবার যাবে না, একবার যাবে। সেটা যাবে কারটা? এমপ্লয়ার যে কন্ট্রিবিউশন করেছে সেটা। আচ্ছা, আর কি বলেছে দেখেন, হি রিসিভড 2,500 অ্যাজ ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড। এই যে আমরা ইন্টারেস্টের কথা লিখেছিলাম, সে প্রভিডেন্ট ফান্ডের উপর ইন্টারেস্ট কত পাচ্ছে? 2,500। আর ওকে, এখন আমরা এটা সলিউশন করব।
এখান থেকে শুরু করব। মিস্টার রহমানের এটা ইনকাম, মিস্টার রহমানের ইনকাম দ্যাটস আমরা কি করব, অ্যাসেসমেন্ট নামে একটু কি মিস্টার রহমান। এই ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করেন অ্যাসেসমেন্ট ইয়ার আর ইনকাম ইয়ারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে যেই বছর দেওয়া আছে সেই বছর থেকে পরের বছর পর্যন্ত। দেখেন বছর দেওয়া আছে কত, 2024, 2024 এখানে ইয়ার লিখতে হবে, ডেট লিখার প্রয়োজন নেই। ইয়ারটা কত আছে 2024, অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2024 থেকে 2025। কিন্তু ইনকাম ইয়ার হবে কত, ইনকাম ইয়ার হবে, ইনকাম সে দেখেন ইনকাম করেছে কি 2024 পর্যন্ত, তাহলে সেটা কি 2001 বছরের যেহেতু করছি 2023 এর জুলাই থেকে 2024 এর জুন পর্যন্ত আমাদের একটা ইনকাম ইয়ার কভার হয়েছে, এই জন্য ইনকাম ইয়ারটা হবে 2023 থেকে 2024। মানে কি 2024 থাকবে, অ্যাসেসমেন্ট আমরা করছি পরের বছর পর্যন্ত, কিন্তু ইনকাম ইয়ার হবে আগের বছর থেকে এই বছর। ঠিক আছে, অ্যাসেসমেন্ট ইয়ারে তাহলে কত হবে, মিডলে কত, আমরা 2024 এর সময় ক্যালকুলেশনটা করছি। অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2024 থেকে 2025 পর্যন্ত পরের বছর, এবং ইনকাম ইয়ারটা ধরা হবে 2023 থেকে 2024 পর্যন্ত। আচ্ছা, আর লিখে ফেলবেন ডিটারমিনেশন অফ টোটাল ইনকাম, তার টোটাল স্যালারিতে কত টাকা ইনকাম সেটা আমরা দেখব। আচ্ছা, আমাদের বেসিক স্যালারি পার মান্থে কত টাকা দেওয়া ছিল, 20,000। আপনি একটু আগে বলেছিলেন যে আমরা 12 দিয়ে কি করবো, গুণ করবো, 12 দিয়ে গুণ করলে আমাদের টোটাল টাকা কত এসেছে, 2,24,000। এবং আমরা কিন্তু যে শখটা করেছিলাম ওখানে দেখেছিলাম বেসিক স্যালারির পুরো টাকা আমাদের কি করতে হবে, ট্যাক্স পে করতে হবে। এই জন্য আমাদের পুরো টাকা যখন ট্যাক্স পে করতে হবে একেবারে লাস্টের বলার টাকা লিখে দেব। আচ্ছা, ডিয়ারনেস অ্যালাউন্স কত বলেছে, দেখেন ডিয়ারনেস অ্যালাউন্স কত বলেছে, ডিয়ারনেস অ্যালাউন্স 10% অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারি কত এসেছে, 40,000। এটা 10% কত, 24,000। এবং ডিয়ারনেস অ্যালাউন্সেরও পুরো টাকাটা কি ট্যাক্স পে করতে হবে। তার মানে বুঝতে পারছেন যে ছকটা না করলে কিন্তু এই জিনিসগুলো পারবেন না, ছকটা অবশ্যই মনে করতে হবে। এরপর বলেছে কি ফেস্টিভ্যাল বোনাস এক একটা মাসের ইকুয়াল হবে, তাহলে কি পার মান্থে বেসিক স্যালারি কত ছিল, 20,000 ছিল। দুটো ফেস্টিভ্যাল বোনাস পেলে 2 দিয়ে গুণ দিয়ে টোটাল ফেস্টিভ্যাল বোনাস কত হবে, 40,000। এবং 40,000 টাকা পুরোটাই কি ট্যাক্স পে করতে হবে। নেক্সট কি বলেছে দেখেন, ফেস্টিভ্যাল বোনাসের পর বলেছে হাউস রেন্ট 40% অফ বেসিক স্যালারি। হাউস রেন্ট কত বলেছে, 40% যদি বেসিক করে 2,40,000 করে 2,40,000 এর উপর 40%, এটা কত এসেছে, 96,000। কিন্তু আমরা ছকে পড়েছিলাম কি করেছিলাম দেখেন, হাউস রেন্টের ক্ষেত্রে যদি 3 লাখ টাকা অ্যানুয়ালি হয় বা বেসিক স্যালারির যদি 50%, বেসিক স্যালারির 50% কি 1,20,000 টাকা এসেছে না, বেসিক স্যালারি কত, 2,40,000। এটার অর্ধেক, 50% মানে কি অর্ধেক, এটার অর্ধেক কত আসবে, 1,20,000। দুইটার মধ্যে কম কোনটা, 1,20,000। দুইটার মধ্যে কম যেটা সেটা আমরা কি পাবো, ছাড়। কিন্তু হাউস রেন্ট কত ছিল, হাউস রেন্ট ছিল 40% অফ বেসিক স্যালারি, যেটা 96,000। আমরা যদি 1,20,000 টাকা ছাড় পাই তাহলে আর কোনো টাকা ট্যাক্স দিতে হবে আমাদের, এই জন্য ওখানে একটা ডট দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন, তাহলে এই যে আমরা এখন এক্সাম্পল দেখলাম কিভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন হয়। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের বলা ছিল কি হাউস রেন্ট হচ্ছে বেসিক স্যালারির 40%। কাউন্ট করে আমরা কত পেয়েছি, 96,000 পেয়েছি। দেন আমরা এখন দেখবো আমাদের কতটুকু টাকার বাদ যাবে, কতটুকু টাকা আমরা ছাড় পাবো, সেটা হচ্ছে 3 লাখ টাকা অ্যানুয়াল বাৎসরিকভাবে 3 লাখ টাকা বা বেসিক স্যালারির 50%। বুঝে আমার যেটা কম সেটা ছাড় পাবো। ক্যালকুলেশন করে দেখলাম কমটা কত, 1,20,000। এবং 1,20,000 96,000 টাকা চেয়ে বড়, এই জন্য আমাদের হাউস রেন্ট হিসেবে কত টাকা পে করতে হবে। এরপর কি বলেছে, কনভেন্স অ্যালাউন্স 3,000 পার মান্থ। এখন কনভেন্স অ্যালাউন্স 3,000 পার মান্থ বলেছে দেখেন, তাহলে পার মান্থ যদি 3,000 টাকা হয় 12 মাসে কত আসবে,
কনভিয়েন্স অ্যালাউন্সের মধ্যে আমরা কত টাকা ছাড় পাবো? 30,000 টাকা ছাড় পাবো। সেটা 34,000 টাকা। এই যে দেখেন 34,000 টাকা এসেছে, আমরা ছাড় পাবো কত? 30,000 টাকা। কি নাম্বারটা? তাহলে আমাদের ট্যাক্স দিতে হবে কত টাকা? 6,000 টাকার উপর। মেডিকেল অ্যালাউন্স কত বলেছিল? 25,000 টাকা। 2500 টাকা প্রতি মাসে। তাহলে এখন আমাদের কত দিয়ে গুণ দিতে হবে? 12 দিয়ে গুণ দিতে হবে। এখানে আমরা কিছু টাকা ছাড় পাবো। কন্ডিশনে কি বলা আছে দেখেন, লোয়ার অফ 1,20,000 or 10% of basic salary. Basic salary 10% কত? 24,000 এবং 1,20,000। এটার মধ্যে কম কোনটা? কম কত? অবশ্যই 24,000 টাকা কম। আমাদের মেডিকেল অ্যালাউন্স কত এসেছিল? 30,000 টাকা এসেছিল। এর মাঝে আমরা ছাড় পাবো, দুইটার মাঝে ক্যালকুলেশন করে যেটা কম সেটা। কম কোনটা? 24,000 টাকা এবং 24,000 টাকা আমরা ছাড়কে আমাদের ট্যাক্স পে করতে হবে 6,000 টাকার উপর 6,000। নেক্সট কি বলেছে? এটা পুরো টাকা কিন্তু ট্যাক্স পে করতে হবে, এখানে কোনো ছাড় নেই। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, বেসিকের উপর 10% বলেছিল, 24,000 টাকা এবং পুরোটাকে কি করতে হবে? ট্যাক্স দিতে হবে। ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড এটা ছিল 10%। 10% কত আসে? 25,000। এই যে দেখেন ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড কত বলেছিল? 2500 টাকা। এই যে এসেছিল দেখেন লাস্ট লাইনে লেখা আছে he received 2,500 as provident fund. So interest on provident fund 2500 লিখলো, কিন্তু এখানে কিছু টাকা ছাড় পাওয়া যাবে। ছাড় পাওয়া যাবে কত সেটা দেখেন, exempted maximum 14.5%। তার মানে কি এই যে 2500 টাকা এটা 14.5% বা 1/3 of basic salary, দুইটার মাঝে যেটা কম সেটা আমরা ছাড় পাবো। এখন আমরা যদি 2500 টাকার 14.5% করি আমাদের আসবে 3,625 টাকা। এটা কিন্তু 2500 টাকার 14.5%। তাহলে আমাদের 2500 টাকার 14.5% কত আসবে? 3,625 টাকা। আর 1/3 অফ বেসিক স্যালারি, বেসিক স্যালারি কত ছিল? 2,40,000 এর 1/3 কত আসে? 80,000 টাকা। দুটোর মাঝে কম কোনটা? 3,625 টাকা। সো আমাদের ইন্টারেস্ট থেকে আমরা ছাড় পাবো কত? 3,625 টাকা। 2500 টাকা থেকে 3,625 টাকা বাদ দিলে কিছু থাকে? কিছু থাকে না। এই জন্য ইন্টারেস্টের উপর আমাদের ট্যাক্স দেওয়া হবে। এক্স্যাক্টলি। আর কমিশন এন্ড ফিস এটা পুরো টাকা ট্যাক্স দেবে। এই হচ্ছে আমাদের ফুল ক্যালকুলেশন। একদম শেষের যে কলামটা, সেই কলামের এখন যে যে অ্যামাউন্টগুলো আছে সবগুলো যোগ করার পর আমরা কত পেয়েছি? 3,44,200। এই যে 3,44,200 টাকা এটার উপর মিস্টার রহমানকে ট্যাক্স দেবে। কোনো কনফিউশন আছে? ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার? এটা কিন্তু বাসায় গিয়ে অবশ্যই এই কোয়েশ্চেনটা দেখবেন এবং এটা একবার একটু দেখে করবেন, একবার না দেখে করার চেষ্টা করবেন, তাহলে একবারেই ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি ফার্দার কোনো প্রশ্ন থাকে আমাকে নেক্সট ক্লাসে হবে। ওকে, আই হোপ সো। আমরা আরেকটা ছোট ম্যাথ দেখবো, এটা দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করব। আচ্ছা, প্রথম ম্যাথটা আর এই যে ম্যাথটা এটার মাঝে একটু পার্থক্য আছে। প্রথমটা দেখেন, প্রথম লাইনটা কি? মিস্টার রহমান ইজ এ সার্ভিস হোল্ডার, বাট পরের যে ম্যাথটা এখানে লেখা আছে মিস্টার জাকির ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। সে একজন সরকারি চাকরিজীবী। ঠিক আছে, সরকারি চাকরিজীবী হলে ক্যালকুলেশন একটু ডিফারেন্ট হয়। সেটা কীভাবে হয় সেটা আমরা এখন দেখবো। আগে আমরা ম্যাথটা একটু করে নিই। He received a basic salary of 40,000 per month in the income year 2023 to 2024. এখানে ইনকাম ইয়ার দেওয়া আছে। আমাকে বলেন যে অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 24-25। এক্স্যাক্টলি, ভেরি গুড। 24-25। বেসিক স্যালারি কত বলেছে? 40,000, সেটা পার মান্থ বার দিয়ে গুণ করতে হবে। Besides, BS দিয়ে বোঝানো হচ্ছে বেসিক স্যালারি। He received house rent allowance 60% of basic salary, full time car, medical allowance টাকা 2,000 per month. During the year, he received 2 bonuses which equals to 1. তো on হবে না, 1 হবে। ঠিক আছে, 1 month's basic salary. He contributes 10% of
জিনিস জায়গাটা বুঝতে আচ্ছা, সমস্যা নেই। আমি যখন আপনাদের ইয়ারলিতে আপলোড করে দিব তখন এটা যাতে ঠিকঠাকভাবে শো করে সেটাকে আমি আপলোড করব। ঠিক আছে, আমরা ক্যালকুলেশনটা দেখি। বেসিক স্যালারি কত বলেছিল পার মান্থে? 40,000। এই জন্য আমাদের বাড়িতে কি করতে হয়েছে, গুণ দিতে হয়েছে। আমাদের টোটাল স্যালারি কত এসেছে? 4,80,000। স্যার ওখানে তো 48,000 টাকা দেওয়া আছে। জিরোটা নিচে নেমে গেছে। ঠিক আছে, এটা ডিলিট করে দিলে ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, হাউস রেন্ট বলা হয়েছিল কি 60% অফ বেসিক স্যালারি। আমরা হাউস রেন্টের ক্ষেত্রে নর্মালি দেখে এসেছিলাম কি 50% ছাড় পাওয়া যায়, বা ক্যালকুলেশন করে দেখেছিলাম 3 লাখ বা 50%-এর মধ্যে যেটা কম সেইটা। কিন্তু এই গভর্নমেন্ট সার্ভিস প্রোগ্রাম হওয়ার কারণে ওরা যে হাউস রেন্ট অ্যালাউন্স সেটা পুরোটাই ছাড় দেয়। ওনাকে হাউস রেন্টের উপর কোনো টাকা পে করতে হবে না। এইটাই হচ্ছে পার্থক্য। বুঝতে পেরেছেন? যখনই আপনার মানে ম্যাথে সরকারি সার্ভিস সেন্টারে গেলে 60% হবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশনের জন্য 60%। ক্যালকুলেশন কারণ কি আমাদের তো ম্যাথে বলা আছে, দেখেন হাউস রেন্ট আমাদের যতটুকু টাকা ছাড়বো, যেটাই ছাড়বো না কেন আমাদের তো সেটা ম্যাথে শো করতে হবে। আমাদের প্রপার ওয়েতে সেটা কি করতে হবে, ডেসক্রাইব করতে হবে। হাউস রেন্ট যদি না বলা থাকে তাহলে আমাদের শিট বুঝে বসবে ওখানে হাউস রেন্ট বলা থাকবে, যদি বলা না থাকে তাহলে কিছুই আসবে না। ঠিক আছে, হাউস রেন্ট যদি যেখানে বলা আছে দেখুন আমরা ম্যাথে নিয়ে এসেছি, কিন্তু হাউস রেন্ট যদি এখানে মেনশন করা না থাকে তাহলে আমরা ম্যাথে হাউস রেন্ট জানতাম না। ঠিক আছে, এখানে হাউস রেন্ট আমাদের কি বলা হয়েছে 60% অফ বেসিক স্যালারি। এটা বলা হয়েছে দেখে আমাদের এখানে ক্যালকুলেশন করে দেখাতে হয়েছে 60% কত টাকা আসে। যে অ্যামাউন্টটি আসুক 60% নর্মালি 2,88,000 আসে, কিন্তু উনি গভর্নমেন্ট সার্ভিস পোর্টাল হওয়ার কারণে ওনার পুরো টাকাটা উনি ছাড় পেয়ে যাবেন। এই জন্য দেখেন লাস্টে যে কলেজ সেটা অ্যাড করা হয়। এরপরেটা দেখেন কনভিনিয়েন্স অ্যালাউন্স, সে যাতায়াতের জন্য কি গাড়ি পেয়েছে না? এই ক্ষেত্রে দেখেন এই বিষয়টা ফুল টাইম কার তাকে কি করা হয়েছিল, ফুল টাইম কার করা হয়েছিল, যেটা ছিল তার 5% অফ বেসিক স্যালারি। 5% অফ বেসিক স্যালারি 24,000 হয়, কিন্তু তাকে যে কনভিনিয়েন্স অ্যালাউন্সটা দেওয়া হয়েছে সেটার উপরে এসেছে। এটার উপরে তার কোনো পে করতে হবে না। দেখেন গভর্নমেন্ট সার্ভিস প্রোগ্রাম হওয়ার কত বেনিফিটস, কোনো টাকাই পে করতে হয় না। আচ্ছা, মেডিকেল অ্যালাউন্স তাকে যে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে এটা কত বলা হয়েছিল 2,000 পার মান্থ। তাহলে পার মান্থে 2,000 হলে এটাকে আমরা 12 দিয়ে কি করবো, গুণ করবো। 12 দিয়ে গুণ করার পর 24,000 আসে, কিন্তু এই টাকাও পুরোটা ছাড়, এটাকে পুরো তার কোনো ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন কি বলেছে, সে বোনাস কত পেয়ে থাকে, বোনাস কত পায়, he receives 2 bonus which equals to 1 month of basic salary. তার বেসিক স্যালারি কত ছিল 40,000 ছিল পার মান্থ, দুইটা বোনাস পায়। তাহলে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের বোনাস কত এসেছে 80,000। এই যে বেসিক স্যালারি আর বোনাস এটা ছাড়া আর কোনো কিছু করে দেখা যায় ট্যাক্স পে করতে হবে। এই জন্য এখানে আরেকটা যে বিষয় ছিল যে সে প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করে, প্রভিডেন্ট ফান্ডের উপর যে ইন্টারেস্ট সেটা মানে পাচ্ছে, এইসব বিষয়গুলো তার ট্যাক্স পে করতে হবে না। ট্যাক্স পে করতে কোনো ক্যালকুলেশন আসতে হয় না। তাহলে সে ট্যাক্স পে করছে আলটিমেটলি কত টাকার উপর, সে স্যালারি যেটা পাচ্ছে সেটার উপর এবং সে বোনাস যেটা পাচ্ছে সেটার উপর। এই দুটো যোগ করলে আলটিমেটলি 5,60,000 টাকা আসে। এই 5,60,000 উপর তার কি করতে হবে, ট্যাক্স পে করতে হবে। দেখেন পিছনে যেটা চলে গেছে মোট আকারে লেখা, মানে এই কথাই লেখা আছে যে মিস্টার জাকির যেহেতু একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার সেই জন্য তাকে